আপনার খানিক আগের কথায় একটি কথা এলো যে বিচার ব্যবস্থা নতুন বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন শেখ হাসিনা। তাহলে আপনি কি ধারণা করছেন যে এই যে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে যে রায় দিয়েছে সেই দণ্ড মওকুফ বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নতুন করে কোনো বিচারের প্রক্রিয়া শুরু হবে কি? আপনি এরকমটা মনে করছেন কি? সেটা আমার মনে হচ্ছে ওই তথ্য উপদেষ্টার কথা থেকে আমি সেটাই, আর কোনো দায়িত্বশীল কোনো মন্ত্রী এখনো বলেননি এই বিষয়ে। কিন্তু আহ দুটি বিষয় আমি দেখছি। ফেব্রুয়ারিতে যিনি বিএনপির সর্বোচ্চ নেতা এবং যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চলেছেন, তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্কটা কেবলমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক নয়। তিনি কিন্তু কথা বলেছিলেন, যেটা ছাপাও হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এখন দেখছি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকেই একটা মূল কেন্দ্র করেছে। যদি শেখ হাসিনা কেন্দ্র হয়, তাহলে শেখ হাসিনা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হয়। সেই সমাধানের একটা সময় হচ্ছে শেখ হাসিনা যেহেতু পুরনো বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন আছে এবং তার রায় শুনিয়ে প্রশ্ন আছে, যে রায়টা বাংলাদেশের মানুষই এখনো দেখেনি, তারা শুধু শুনছেন তার ফাঁসি হয়েছে, রায়ের কপি এখনো কেউ দেখেনি। আমি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্নটাও করেছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদি হত্যা সংক্রান্ত যাবতীয় কাগজ ভারত সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে শেখ হাসিনার যে ট্রায়াল হয়েছিল আইসিটি, সেটাতে সেই কাগজপত্র কি পাঠানো হয়েছে ভারতের কাছে? সেটা সরাসরি জবাব পাইনি, কিন্তু পরে যেটা শুনেছি তারা বলছেন যে সেই শেখ হাসিনা সংক্রান্ত বিচার ব্যবস্থার কাগজ তারা দিক বা না দিক, ভারতের শেখ হাসিনা সম্পর্কে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা পূর্বের সিদ্ধান্তই রয়েছে। প্রত্যর্পণের বিষয়টা দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। কিন্তু এক্ষেত্রে যেহেতু শেখ হাসিনা নিজে সিদ্ধান্ত নিয়েছেন যাবেন, তবে বল এখন বাংলাদেশ সরকারের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে যে সেই শেখ হাসিনাকে তারা কিভাবে গ্রহণ করবে, কিভাবে তারা শেখ হাসিনাকে নিয়ে নেবে। যেহেতু যে তথ্য উপদেষ্টার মতে তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন, তবে আমার তো মনে হয় বাংলাদেশ সরকারের একটা অনেক কিছু ভাবনা চিন্তা তৈরি হয়েছে। তারা বুঝতে পারছেন যে গোটা বিশ্বের কাছে তো কারণ আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে তারেক রহমানকে ভারতের কথা বাদই দিক, তাকে জাতিসংঘে যেতে হবে, যেটা অলরেডি ঘোষণা হয়েছে তিনি জাতিসংঘে যাবেন। জাতিসংঘে গিয়ে তিনি শেখ হাসিনার আচার আচরণ, সরকারের প্রশাসনিক ব্যবস্থা তিনি নানা কথা বলতেই পারেন। সেটা বলাটা বাঞ্ছনীয় নয় যদিও আন্তর্জাতিক পক্ষে, সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার ফাঁসির দাবি তো করতে পারবেন। সেক্ষেত্রে তো তাহলে আন্তর্জাতিক ভাবে তাকে নিন্দিত হতে হবে, তাই না? কারণ জাতিসংঘ তো ফাঁসিতে বিশ্বাস করে না। জি, ভলকার তুর্কের যে রিপোর্টের ভিত্তিতে যে বিচারটা অনুষ্ঠিত হচ্ছে, এখন যে সাক্ষ্য বা যাদের কাছে মতামত নিয়ে এই রিপোর্টটা তৈরি হয়েছে তাদের নাম পর্যন্ত দিতে চাইছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। না, সে তো দিতে চাইছেই না। এমনকি তারা যে শেখ হাসিনা এই রায় সম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে তিনি যে নালিশ জানিয়েছেন, তাতে এই ব্যক্তিগুলোই তিনি জানিয়েছেন, যেটা আর্টিকেল 15 অনুসারে তিনি যে আবেদন করেছেন, তাতে এই ন্যায় বিচার নিয়েই তিনি তো প্রশ্ন তুলেছেন। ফলে আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক ভাবে এটা বহু প্রশ্নের মুখোমুখি হতে পারে। সেই কারণে হয়তো বাংলাদেশ সরকারের একটা চিন্তা ভাবনা, পুনর্ভাবনা এসব চলছে আর কি। এবং সেটা আগামী দিনে আমি তো এটাও যেমন বলেছিলাম কয়েকদিনের মধ্যে অনেক ঘটনা দেখতে পাবেন, আমি এটাও বলেছিলাম আগস্ট মাসে অনেক কিছু ঘটবে। তো তার ঘটনা সবকিছু লক্ষণ দেখাও যাচ্ছে স্পষ্টত আর কি। তো আশা করছি যে এগুলো সবটাই একটা, এবং যদি কোনো কারণে শেষ মুহূর্তে তারেক রহমান প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে ভারতে যাবেন, এই প্রসঙ্গে একটা কথা আপনাদের সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো দরকার। এটা হচ্ছে যে ব্রিক্স যে শিখর সম্মেলন, সেই শিখর সম্মেলনে ভারত সভাপতি, এই জন্য ভারতের প্রধানমন্ত্রী তার সভাপতি, তিনি পৌরোহিত্য করবেন। তিনি ব্রিক্স এর যে 10 জন রাষ্ট্র, তাতে রাশিয়া, চীন ইত্যাদি তো আছে, ইরান, এরা তো আছেনি, তাদের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের এখানে আসার সম্ভাবনা প্রায় ঠিক হয়ে আছে। যেমন চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইরানের এখনো ঠিক হয়নি কে আসবেন, তবে আসবেন কেউ, বাকিরা আসবেন। এছাড়া 10টি রাষ্ট্র আছে যারা হচ্ছে পার্টনার কান্ট্রি ব্রিক্স এর সহযোগী অংশীদার। সেই পার্টনার কান্ট্রির মধ্যে বলিভিয়া থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড, এমন কিছু দেশ আছে যারা আবার বিমস্টেকের সদস্য। এবং বিমস্টেক যেরকম একটা একটা আঞ্চলিক জোট, সেই জোটের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে, তিনি যেহেতু সভাপতি। কিন্তু বিমস্টেক ছাড়াও কিন্তু আমন্ত্রিত হয়েছে যেমন জিসিসি, যেমন আসিয়ান, যেমন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই যে আন্তর্জাতিক সংগঠন এগুলো রয়েছে,
তাদের সভাপতিরাও কিন্তু আমন্ত্রিত, তারা কিন্তু সভাপতি হিসেবে আমন্ত্রিত। ধরুন আজকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছেন আয়ারল্যান্ডের প্রধান, ফলে আয়ারল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, তার প্রধানমন্ত্রী যিনি তিনি আসবেন। ফলে ব্রিক্স কেবলমাত্র বিমস্টেককে যে আহ্বান জানানো হয়েছে তা নয়, বিমস্টেক ছাড়াও সমস্ত আঞ্চলিক সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে সেই যদি না আসেন এবং তাহলে সেক্ষেত্রে তিনি এমন একটা আন্তর্জাতিক মঞ্চের এটা আউটরিচ বলে হয়তো তিনি, জানি না, অনেক বাংলাদেশের পন্ডিতরা ইগনোর করছেন আউটরিচের মানে কি। আউটরিচ মানে সেখানে তো কেবলমাত্র একটা সাক্ষাৎ হবে এই জন্য যাওয়া, ব্রিক্স এর মূল বিষয়, ব্রিক্স এর উপস্থিতিতে তার যদি রেজিস্টার নথিভুক্ত না হয় তাহলে ভবিষ্যতে ব্রিক্স এর যাওয়ার ক্ষেত্রে সন্দেহ তৈরি হতে পারে, অনেক প্রশ্ন উঠতে পারে। আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এটা বাংলাদেশে কে বা কারা বুদ্ধি দিচ্ছেন আমি জানি না, যারা দিচ্ছেন তারা বাংলাদেশের পক্ষে কোনো মত দিচ্ছেন না, কেবল এটাকে ভারত কেন্দ্রিক বা শেখ হাসিনা কেন্দ্রিক দেখাটা সঠিক হচ্ছে না। অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো যদি এসে উপস্থিত হয়, সেখানে দেখা গেল বিমস্টেক এর সভাপতি নেই, এটা বিমস্টেক এর পক্ষেও একটা লজ্জাজনক বিষয় হয়ে উঠতে পারে। তবে যাই হোক, এটা একটা প্রসঙ্গ আমি বলে রাখলাম। তবে আমার মনে হচ্ছে এখনো শেষ মুহূর্তে, আমি এখনো আশা করছি শেষ মুহূর্তে হয়তো যতই বাংলাদেশের বেশ কিছু সংবাদ গণমাধ্যম দিকে থাকুক, আমি এখনো আশা করছি শেষ পর্যন্ত বাংলাদেশ তার বৃহত্তর কূটনৈতিক স্বার্থে হয়তো প্রধানমন্ত্রী আসার সময় হয়তো তিনি একদিনের জন্য আসতে পারেন, এসে বায়োল্যাটারাল করবেন না, বায়োল্যাটারাল মানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কোনো বায়োল্যাটারাল করবেন না, কিন্তু এই সম্মেলনে আসানো খুব জরুরি। যদিও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ তো হয়েই যাবে, সেটা ডিনারে হোক, নৈশভোজে হোক, আউটরিচ যেখানে হয়, যেখানে লোকে ফ্রিলি তারা রাষ্ট্রনেতারা ফ্রিলি কথা বলে, যেমন আপনারা G20 দেখেছেন বাইডেনের সঙ্গে শেখ হাসিনা তার পরিবারের সকলের ছবি, সেরকম ছবি হয়তো দেখা যেতে পারে। এখন এই ব্যাপারটা তো ইন্টারেস্টিং জায়গায় আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং বহু কথা বহু জিনিস দেখা সত্যি এখনো বাকি আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন একটা টাইমলাইন আছে ডিসেম্বর, তার আগেও আসবার কি কোনো নতুন কোনো ঘটনা কি ঘটছে? আপনি কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? এমন হচ্ছে শেখ হাসিনা যেটা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন, সেটা বলেছেন বিজয়ের মাসে যাব। এবং বিজয়ের মাসে তিনি যখন যাবেন তার আগে তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, সেই প্রস্তুতিটা এখন যে আলাপ আলোচনা গুলো চলছে, ধরুন দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, তারপরে ফিরে আসার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরে সার্জেই গোরের বৈঠক, এই সমস্ত গুলোর মধ্যে একটা বিষয় আছে শেখ হাসিনা প্রত্যাবর্তন, নিরাপদ প্রত্যাবর্তন, মানে প্রত্যর্পণ নয় কিন্তু, মানে যেটা শুরু করেও ফজলুর রহমান বলে ফেলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন, পরে কারেক্ট করে নিয়ে বলেছিলেন প্রত্যর্পণ। তো সেই প্রত্যাবর্তনটাই হওয়ার কিন্তু একটা প্রস্তুতির জন্য সকল, এবং বিশেষ করে ভারতের গোয়েন্দা তাদেরও একটা খবর এই সময়, তারাও নিশ্চয়ই তারা দেখতে চাইছেন বা জানতে চাইছেন যদি শেখ হাসিনা যান তাহলে কোন সেফ হাউসে সেখানে থাকবে, যেখানেই হোক, ক্যান্টনমেন্ট হোক বা যে হোক, কারাগারি হোক, যাই হোক, সেখানে যেটা সেই জায়গায় সম্ভাব্য জায়গা, এই বিষয়ে আলাপ আলোচনা আছে, নেই যে না হয়, এগুলো সবই জল্পনা স্তরে আছে, এগুলো আমি নির্দিষ্ট করে বলছি না। কিন্তু আমার মনে হয় না যে যেহেতু এই হঠাৎ যে তৎপরতা, এই তৎপরতার নেপথ্যে কিন্তু একটা নিশ্চিত ভাবে প্রস্তুতি এসব আছে, এবং ভারতে তো আরো অনেক নেতা আছেন না, তাদেরও প্রত্যাবর্তন কিভাবে হবে, তারা কিভাবে আত্মসমর্পণ করবে, সবটাই আর কি দেখার ব্যাপার আছে।